আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। আজকে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বিগত সালে যে কোশ্চেনগুলো এসেছিল, সেই কোশ্চেনগুলোর মধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং থেকে যে কোশ্চেনগুলো এসেছিল, সেই কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করব। এই যে অধ্যায়টি আছে, এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়ের মধ্যে বিভিন্ন টপিকস আছে। এই টপিকসগুলো আপনারা একটু ভালোভাবে পড়বেন। বিশেষত যে প্রশ্নগুলো এসছে, সেই প্রশ্নগুলোর টপিকসগুলো ভালোভাবে পড়বেন। তাহলে আশা করি আপনাদের প্রস্তুতি ভালো হবে। তো আসেন আমরা একটু প্রশ্নগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি। নিচের কোনটি নিচের কোনটি অন্য ৩ টি থেকে আলাদা ওয়েবসাইট? প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৯ এই কোশ্চেনটি এসেছিল। অপশনে রয়েছে আমাদের Facebook, YouTube, Twitter, Instagram। আমরা এখান থেকে খুব সহজেই বুঝতে পারি যে Facebook, Twitter, Instagram ৩ টি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং YouTube হচ্ছে একটি সোশ্যাল ভিডিও শেয়ারিং এর মাধ্যম। তো এই যে এই ৩ টি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভিডিও শেয়ারিং মাধ্যম হচ্ছে YouTube। তাই সহজে আমরা এখান থেকে পেয়ে যাই সেটি হচ্ছে YouTube হচ্ছে একটি আলাদা ওয়েবসাইট। Facebook প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে। ২০০৪ সালে মার্ক জাকারবার্গ Facebook প্রতিষ্ঠা করেন। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হচ্ছে Facebook। ফেসবুকের সদর দপ্তর হচ্ছে মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত এই ফেসবুকের যে সদর দপ্তর এবং ফেসবুক দিনকে দিন কিন্তু পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ছে এবং ফেসবুকের নানা ধরনের ফিচার কিন্তু আমরা দেখতে পাই। আর ইউটিউব প্রতিষ্ঠিত হয় ২০০৫ সালে। ২০০৫ সালে পেপ্যালের ৩ জন কর্মকর্তা স্টিভ চেন, চ্যাড হার্লি এবং বাংলাদেশি বংশোদ্ভূত জাওয়াত করিম এই ৩ জন সংযুক্তভাবে তৈরি করেন এই ইউটিউব। ইউটিউব হচ্ছে এটি ভিডিও শেয়ারিং এর মাধ্যম এবং এই ভিডিও শেয়ারিং এর মাধ্যমে সেবা প্রদান করে হচ্ছে গুগল। গুগল হচ্ছে এদের সেবা প্রদান করে এবং এর আয়ের প্রধান উৎস হচ্ছে বিজ্ঞাপন। আয়ের প্রধান উৎস হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপনের মাধ্যমে মূলত ইউটিউব তাদের অর্থগুলো উপার্জন করে থাকে। টুইটার প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে। ২০০৬ সালে টুইটার প্রতিষ্ঠিত হয়। টুইটার একটি সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু এর কিছু বাধ্যবাধকতা আছে। সেটি হচ্ছে এখানে ২৮০ অক্ষরের ২৮০ অক্ষরের বার্তা লেখা যায় যেটিকে বলা হয় টুইট। ছোট, ছোট বার্তা লেখা যায়। এ কারণে এটিকে ইন্টারনেটের এসএমএস ও বলা হয়। ইন্টারনেটে ছোট, ছোট এসএমএস লেখা যায় তাই এটার এসএমএস ও বলা হয় এই টুইটারকে। আর ইনস্টাগ্রাম প্রতিষ্ঠিত হয় ২০১০ সালে। এটি মূলত হচ্ছে একটি ছবি এবং ভিডিও শেয়ারিং এর মাধ্যম। কিন্তু এখানে ১ মিনিট ভিডিও প্রদান করা যায়। ১ মিনিটের বেশি ভিডিও সাধারণত প্রদান করা যায় না। যদি ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ সেটিকে অ্যাপ্রুভ করে তাহলে শুধুমাত্র ১ মিনিটের বেশি ভিডিও দেওয়া যায়। তো ছবি এবং ভিডিও শেয়ার করা যায়। ছবির মাধ্যমে এখানে কথা বলা যায়, কোনো টেক্সট সাধারণত লেখা যায় না। তো এই যে ইনস্টাগ্রাম ব্যবহারে শীর্ষ দেশ হচ্ছে ভারত। ভারত হচ্ছে ব্যবহারের সবচেয়ে শীর্ষ দেশ আর দ্বিতীয় হচ্ছে ব্রাজিল। তো এই যে ইউটিউব হচ্ছে এই ৪ টি যে ওয়েবসাইট, ৪ টি ওয়েবসাইটের মধ্যে ৩ টি ওয়েবসাইট থেকে ভিন্ন একটি ওয়েবসাইট হচ্ছে ইউটিউব। ইউটিউব হচ্ছে ভিডিও শেয়ারিং এর মাধ্যম আর বাকি ৩ টি হলো আমার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম। তো আসেন পরবর্তী যে প্রশ্নটি আছে সেটি কি আছে দেখি। ইউআরএল কি? এটা সম্পর্কে একটু জানতে হবে। ইউআরএল হচ্ছে ওয়েব এর বিভিন্ন ডকুমেন্টস এবং অন্যান্য রিসোর্সের ঠিকানা। ওয়েবের যে নির্দিষ্ট ঠিকানা সেটিকে বলা হচ্ছে ইউআরএল। পরীক্ষাতে এই যে ইউআরএল এর ইলাবোরেশনটিও কিন্তু আসে। ইউআরএল এর ইলাবোরেশনটি কি আছে একটু জেনে নিই। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো এই যে ইউআরএল এর পূর্ণরূপ আমরা জানলাম। ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এই যে বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন ওয়েবসাইটে যে ঠিকানা আছে, এই ঠিকানাটাকে বলা হচ্ছে ইউআরএল। যেমন বিভিন্ন ওয়েবসাইটের ঠিকানা যদি আমরা একটু দেখি www.google.com। তাহলে এখানে HTTP এটি হচ্ছে প্রোটোকল এবং www এটি হচ্ছে হোস্ট নেম এবং এরপরে পাই আমরা ডোমেইন নেম। এরকম বিভিন্ন যে ওয়েব ঠিকানা বা ওয়েবসাইটের যে ঠিকানা আছে, এই ওয়েবসাইটের ঠিকানাকে সংক্ষেপে বলা হয় ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো সুপ্রিয় শিক্ষার্থীরা আসেন আমরা পরবর্তী যে কোশ্চেনটি আছে সেটি কি আছে একটু দেখি। কোন ইমেইলে সিসি এর অর্থ কি? ইমেইলে সিসি এর অর্থ কি? সিসি এর অর্থ হচ্ছে কার্বন কপি। খুব গুরুত্বপূর্ণ একই সাথে আরেকটা বিষয় সেটি হচ্ছে বিসিসি। মনে রাখবেন বিসিসি ব্লাইন্ড কার্বন কপি। কার্বন কপি। মনে করেন কোন একটি ইমেইল আপনি আপনার ৫ জন বন্ধুকে পাঠাতে চান। তাহলে সেক্ষেত্রে কি করবেন?
সেটি ইমেইলের যে টু আছে, টু এর পরে সিসি অপশন আছে। এই সিসি অপশনে আপনি ৫ জনের ইমেইল অ্যাড্রেস লিখবেন। কিন্তু সুবিধা হলো ৫ জনের কাছে যে আপনি ইমেইল পাঠিয়েছেন তা প্রত্যেকেই দেখতে পারবে। সিসিতে লেখা ইমেইল অ্যাড্রেস প্রত্যেকেই দেখতে পারবে। এবার যদি আপনি মনে করেন যে এটি একটি কনফিডেন্সিয়াল ইমেইল যেটি আসলে ৫ জনকে দেখানো পসিবল না। আমি যে নির্দিষ্ট ব্যক্তিকে পাঠিয়েছি সে শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তিই জানবে যে তার কাছে দেওয়া হয়েছে। কিন্তু আবার আপনি একই সাথে সেই ইমেইলটি পাঠাতে চান। তাহলে সেক্ষেত্রে আপনি ইমেইল অ্যাড্রেসগুলো লিখবেন বিসিসিতে, অর্থাৎ ব্লাইন্ড কার্বন কপিতে। অর্থাৎ সেইখানে যদি আপনি কোনো নির্দিষ্ট ইমেইল অ্যাড্রেস লেখেন, শুধুমাত্র যে ব্যক্তির কাছে ইমেইল পাঠানো হয়েছে সেই ব্যক্তি শুধুমাত্র দেখতে পাবে যে এইটা তার কাছে পাঠানো হয়েছে। অন্যরা কেউ দেখতে পাবে না। এটিই হচ্ছে সিসি এবং বিসিসি এর মধ্যে পার্থক্য। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে দুটি বিষয় জানলাম। সেটি হচ্ছে সিসি মানে কি? ইমেইলের ক্ষেত্রে সিসি মানে হচ্ছে কার্বন কপি, আর বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সিসিতে লেখা ইমেইল অ্যাড্রেসগুলো সবাই দেখতে পায় এবং বিসিসিতে লেখা ইমেইল অ্যাড্রেসগুলো শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তি দেখতে পায়, অন্য কেউ দেখতে পায় না। তো এখানে এর পরবর্তী যে কোশ্চেনটি আছে সেটি কি আছে একটু দেখি। নিচের কোনটি পূর্ণাঙ্গ ইমেইল অ্যাড্রেস? নিচের কোনটি পূর্ণাঙ্গ ইমেইল অ্যাড্রেস? দেখেন, এই নিচের সর্বশেষ যেটি আছে সেটি হচ্ছে পূর্ণাঙ্গ ইমেইল অ্যাড্রেস, russell@yahoo.com। এরকম আরেকটি হতে পারে, যেমন ধরেন আমরা যদি বলি robin@gmail.com, robin@gmail.com। এইখানে কিন্তু দেখেন দুটি অংশ, এর আগে একটি অংশ, এর পরে আরেকটি অংশ। এর আগে যে অংশটি সেটিকে বলা হয় ইউজার নেম, ইউজার নেম, এবং এর পরে যে অংশটি সেটি হচ্ছে ডোমেইন নেম, ডোমেইন নেম। তাহলে দেখেন এইখান থেকে কিন্তু আমরা আরেকটি প্রশ্নের সমাধান পেয়ে থাকি, সেটি হচ্ছে ইমেইলে কয়টি অংশ থাকে? সাধারণত পরীক্ষাতে আসে ইমেইলে কয়টি অংশ থাকে? ইমেইলে দুটি অংশ থাকে, একটি হচ্ছে ইউজার নেম এবং আরেকটি হচ্ছে ডোমেইন নেম। এক্ষেত্রে আরো একটি প্রশ্ন কিন্তু আমরা সেখান থেকে পেয়ে থাকি, সেটি হচ্ছে ইউজার নেম এবং ডোমেইন নেমের মাঝখানে কি থাকে? ইউজার নেম এবং ডোমেইন নেমের মাঝখানে থাকে @। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এইখান থেকে আমরা পূর্ণাঙ্গ ইমেইল অ্যাড্রেস কোনটি সেটি জেনে গেলাম এবং একসাথে আরো দুটি প্রশ্নের উত্তর কিন্তু জেনে গেলাম। তো আসেন পরবর্তী যে প্রশ্নটি আছে সেটি কি দেখি। ইন্টারনেট কবে চালু হয়? ইন্টারনেট চালু হয় ১৯৬৯ সালে। ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ সর্বপ্রথম ইন্টারনেট চালু করে বা সর্বপ্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু করে। সর্বপ্রথম যে কম্পিউটার নেটওয়ার্কটা ছিল তার নাম ছিল অরপানেট। প্রথম যে কম্পিউটার নেটওয়ার্ক ছিল সেটি ছিল অরপানেট। অরপানেটের ব্যাখ্যাটা একটু আমরা শুনি। অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। এটি ছিল প্রথম নেটওয়ার্ক যেটি তৈরি করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। তাদের নেটওয়ার্কটা তারা বিস্তার করার জন্য এরা একটা নেটওয়ার্ক তৈরি করে যেটিকে বলা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটের প্রথম উৎস বা প্রথম ধাপ বা প্রথম স্তর সেটি হচ্ছে অরপানেট ১৯৬৯ সালে। আর বাংলাদেশে ইন্টারনেট চালু হয় ১৯৯৬ সালে। ধারণা করা হয় বিশ্বের ৫৫% মানুষ ইন্টারনেট ব্যবহার করে এবং ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ হচ্ছে চীন। সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারী শীর্ষ দেশ হচ্ছে চীন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। সেটি হচ্ছে ইন্টারনেট কবে চালু হয়? ইন্টারনেট চালু হয় ১৯৬৯ সালে। প্রথম ইন্টারনেট বা প্রথম কম্পিউটার নেটওয়ার্ক কোনটি? সেটি হচ্ছে অরপানেট অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। কে তৈরি করে? যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। আর বাংলাদেশে ইন্টারনেট চালু হয় ১৯৯৬ সালে। বিশ্বের ৫৫% মানুষ ইন্টারনেট ব্যবহার করে আর ইন্টারনেট ব্যবহারের শীর্ষ দেশ হচ্ছে চীন। দক্ষিণ এশিয়ার ভিতরে বাংলাদেশের অবস্থান হচ্ছে পঞ্চম। ইন্টারনেট ব্যবহার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার ভিতরে বাংলাদেশের অবস্থান হলো পঞ্চম। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে রাখি, ইন্টারনেটের ইলাবোরেশন। ইন্টারনেটের ইলাবোরেশন হচ্ছে ইন্টারকানেক্টেড। ইন্টারকানেক্টেড অর্থাৎ হলো পৃথিবীর যে টোটাল কম্পিউটারগুলো একটা একটার সাথে কানেকশন হয়েছে এই ইন্টারনেটের মাধ্যমে। তাহলে ইন্টারনেটের ইলাবোরেশন হচ্ছে ইন্টার কানেক্টেড। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ অনেক তথ্য জেনে গেলাম এবং ইন্টারনেট একটি গুরুত্বপূর্ণ টপিকস। এই টপিকসটি বাসায় ভালোভাবে পড়বেন। পরবর্তী কোশ্চেনটি কি আছে এটি দেখি। কোন ইমেল ঠিকানায় নিচের কোন চিহ্নটি অবশ্যই থাকবে? ইমেল ঠিকানা একটু আগে দেখেছি যেটি থাকে সেটি হচ্ছে @।
1971 সালে রে টমলিনসন এই ইমেইল আবিষ্কার করেন। ইমেল হচ্ছে দ্রুত গতিতে তথ্য আদান প্রদান করার একটা মাধ্যম। দ্রুত গতিতে তথ্য আদান প্রদান করার মাধ্যম হচ্ছে ইমেল। এই ইমেল ঠিকানার মধ্যে 1972 সালে প্রথম সংযুক্ত হয়। পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটাও আসে। সংযুক্ত হয় কত সালে? সংযুক্ত হয় 1972 সালে এবং 1971 সালে রে টমলিনসন এই ইমেল আবিষ্কার করেন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা মনে রাখবো ইমেল ঠিকানা অবশ্যই থাকবে হচ্ছে @। সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে কি বলে? সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে ওয়ার্ক স্টেশন বলে। কম্পিউটার যখন সার্ভারের সাথে যুক্ত হয় তখন একটি সার্ভারের সাথে অনেকগুলো কম্পিউটার থাকে। যে কম্পিউটার মূলত একটি কম্পিউটার থেকে সেবা গ্রহণ করে সেটিকে বলা হয় সার্ভার। অর্থাৎ এখানে একটি কম্পিউটার আছে যেটিকে বলা হচ্ছে সার্ভার এবং এই যে সেবা প্রদানকারী যে কম্পিউটার অর্থাৎ সার্ভার যাকে সেবা প্রদান করে তাকে বলা হচ্ছে ওয়ার্ক স্টেশন বা ক্লায়েন্ট। এই যে ক্লায়েন্ট এবং সার্ভার এর মধ্যে যে সম্পর্ক সেটিকে বলা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট। এই ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্টের জন্য আলাদা আলাদা অপারেটিং সিস্টেম রয়েছে, যেমন ওই উইন্ডোজ এনটি, উইন্ডোজ 2000 এবং উইন্ডোজ সার্ভার। এই যে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম, এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে তথ্যের আদান প্রদান সম্পন্ন হয় এবং ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে তথ্যের আদান প্রদানের মাধ্যমে কিন্তু দ্রুত গতিতে তথ্য আদান প্রদান করা যায়। এইরকম সার্ভার তৈরি করা হয় মূলত দ্রুত তথ্য আদান প্রদান করার জন্য এবং সহজে এবং নিরাপদে তথ্য আদান প্রদান করার জন্য। এর মাধ্যমে তথ্য আদান প্রদান করা খুবই সহজলভ্য এবং খরচ খুব কম হয়ে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে জেনে গেলাম সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে বলা হয় ওয়ার্ক স্টেশন আরেকটা নাম হচ্ছে ক্লায়েন্ট। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম, এই প্রশ্নগুলো যে টপিকসগুলো সেই টপিকসগুলো বাসায় ভালোভাবে পড়বেন। যদি ভালোভাবে পড়েন তাহলে আপনার প্রিপারেশন ভালো হবে। পরবর্তী ক্লাসে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।